নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আরাকানদের থেকে সব থেকে বড় ঝটকাটা এবার খেলেন মোহাম্মদ ইউনেস। আমি আজকে সকালে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম এই আরাকানদের সঙ্গে মিটিং করেছে ভারত সরকার এবং রাখাইনের দখল এবং কন্ট্রোল সম্পূর্ণভাবে মায়ানমারের পক্ষ থেকে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে। এ নিয়ে ভারতের অ্যাম্বাসাডার একটি অফিসিয়াল মিটিংও করেন। সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আর তারপরেই এই ধরনের খবর কিন্তু আন্তর্জাতিক স্তরে এলো, যা সরকারিভাবে বাংলাদেশও কিন্তু স্বীকার করে নিয়েছে। কি হয়েছে ঘটনাটা হয়েছে এই যে মায়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকায় যখন টেকনাফ বন্দরে বাংলাদেশের 3টে জাহাজ আসছিল, ঠিক টেকনাফ বন্দরে আসার সময় নাফ নদীর মোহনা থেকে 3টে জাহাজকে আরাকানরা নিজেদের দখলে নিয়ে নেয়। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিল আরাকান আর্মি। যদি এই পুরো বিষয়টা বাংলাদেশ সরকার ডিপ্লোম্যাটিক হইতে মীমাংসা করতে না পারে, তাহলে কিন্তু অনেক বড় সমস্যার দিকে অন্তত সীমান্তবর্তী এলাকায় কিন্তু বাংলাদেশটা পড়তে চলেছে, তা কিন্তু বলাই চলে। আমি এখন এই আরাকানদের নিয়ে একাধিক ভিডিও বানাতাম, তখন ইউনেসপন্থী বহু সমর্থকরা এসে ভাবতেন বা লিখতেন যে আরাকানদেরকে এত গুরুত্ব দিচ্ছে না বাংলাদেশ সরকার। কিন্তু আসলে এই আরাকানরাই কিন্তু এখন ভারতের থেকেও সব থেকে মস্ত বড় বিভ্রাট বাংলাদেশিদের পক্ষে হতে পারে বলে অনেকে মনে করছেন। কেন? তার আগে বলি বিজেপি কালকে কি বলেছে। বিজেপি কালকে কার্যত স্বীকার করে মানে তারা বলেছেন যে যখন এই জাহাজগুলো আসছিল, সেই জাহাজগুলোকে তল্লাশির নাম করে আরাকানরা নিজেদের হেফাজতে নিয়ে নেয় এবং নিজেদের হেফাজতে নেওয়ার পরও তারা কিন্তু সেই জাহাজগুলোকে মুক্ত করেনি। একদম বিজেপির সদস্যর অফিসিয়াল কোর্ট একটু শোনাতে চাই আপনাদের। সেখানে লেফটেন্যান্ট কর্নেল জসিমউদ্দিন বলেন, তল্লাশির নাম করে জাহাজ 3টে আটকে রাখে আরাকানরা। এসব জাহাজে করে মায়ানমার থেকে বৈধভাবে আমদানি করা ভোগপণ্য ছিল। বিষয়টা নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। যতই খোঁজ খবর নিক, আরাকানরা যেভাবে র্যাডিকাল একটা স্টেপ বাংলাদেশের বিরুদ্ধে তুললেন বা নিলেন, তা কিন্তু নিঃসন্দেহে মোহাম্মদ ইউনেস এবং বাংলাদেশের সেনা প্রধানের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। সেই জাহাজে কি ছিল তাও কিন্তু সরকারিভাবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। তারা জানিয়েছেন ওই জাহাজে ইয়াঙ্গুন থেকে শুটকি মাছ, সুপারি এবং 30 বস্তা আচার আসছিল। মানে টোটাল বস্তার সংখ্যা ছিল 30,000, তার মধ্যে 30 বস্তা আচার ওই জাহাজেও ছিল। সেই জাহাজটিকে নাফ বন্দর এলাকায়, মানে নাফ নদীর মোহনায় যে বন্দর আছে সেই এলাকায় আরাকানরা তল্লাশির নাম করে নিজেদের হেফাজতে নিয়ে নেয় এবং তারপরেই সেই জাহাজগুলো আরাকানরা নিজেদের সম্পত্তি বলে নিজেদের হেফাজতে নেওয়ার ফলে কার্যত বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে বসে। পরে সেই জাহাজগুলোকে তারা ছাড়বে না। এর ফলে হিউজ পরিমাণে যে সম্পদ তা কিন্তু বাংলাদেশে আর যেতে পারছে না। এবার বলি জিওপলিটিক্যাল তত্ত্বে আমি বিভিন্ন সময় পররাষ্ট্র নীতি নিয়ে একাধিক কথা আপনাদের বলেছি। একটা দেশের পররাষ্ট্র নীতি যদি ফেল করে, তাহলে এই আরাকানদের দিয়ে যে সমস্যা আপনারা দেখছেন, এর থেকেও ভয়ানক সমস্যা কিন্তু আসতে পারে। ভারত সরকার কিন্তু পুরো বিষয়টা অনুধাবন করেছিল। এর জন্য তারা কি করে, তারা রাখাইনে একটি মিটিং অ্যারেঞ্জ করে। এই রাখাইনের মিটিং এ ভারতের যে অ্যাম্বাসাডার, সেই অ্যাম্বাসাডার অভয় ঠাকুরকে পাঠানো হয়। এই অভয় ঠাকুর কি করেন, এই অভয় ঠাকুর এই রাখাইনে যে সিটি অফ পোর্ট আছে, এই সিটিউ পোর্টকে কার্যত ভারত যে ব্যবহার করতে চায় তা অফিসিয়ালি মায়ানমার সরকারকে জানায়। প্রসঙ্গত এই মিটিংটি কিন্তু মায়ানমারের জুংটা সরকারের সঙ্গে হয়, কারণ মায়ানমারের এই জুংটা সরকার জানে আরাকানরা কোনোভাবেই ভারতের সঙ্গে এই ধরনের ডিলে বাধা সৃষ্টি করবে না, কারণ ভারতবর্ষ আরাকানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। ভারতবর্ষের রাজ্যসভার এক মেম্বার আরাকানদের সঙ্গে সরাসরি গিয়ে একটি মিটিং করেন। সেই মিটিং এর খবর দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস একাধিক জায়গায় কিন্তু বেরিয়ে যায়। অর্থাৎ ভারতবর্ষের স্ট্যান্ডটা আন্তর্জাতিক মহল সুস্পষ্টভাবে বুঝতে পারে যে তারা মায়ানমারের জুংটা সরকার এবং আরাকান আর্মিদের সঙ্গেও সম্পর্ক মেনটেন করে চলতে চায়। তার জন্য মায়ানমারের এই সরকার এবং আরাকান আর্মি দুপক্ষই সিদ্ধান্ত নেয় এই যে কালাদান প্রজেক্ট আছে, যে প্রজেক্টটা ভারতবর্ষ 7 সিস্টার্স এর বিকল্প রাস্তা হিসাবে নিয়েছে, সেই প্রজেক্টটা সিটিউ বন্দর এলাকাতে হতে দিতে হবে। অর্থাৎ ভারতের হাতে কার্যত রাখাইনকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় আরাকান এবং মায়ানমারের জুংটা বাহিনী। আর এরপরেই আরাকানরা বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নিল, যা নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলকে আলোড়িত করেছে। কারণ একটা দেশের 3টে জাহাজকে আপনি অপহরণ করে নিচ্ছেন,
এবং সেই দেশ কার্যত বুঝতেই পারছে না, এবং সেই দেশ চেষ্টা করেও সেই জাহাজকে নিজেদের দখলে নিতে পারছে না। এর থেকে বড় ব্যর্থতা সাম্প্রতিককালে মোহাম্মদ ইউনূস ফেস করেছেন বলে আমি অন্তত জানি না। পাশাপাশি যখন এই সিটিউ বন্দরের সম্পূর্ণ কন্ট্রোল বাংলাদেশকে কাটিয়ে ভারত সরকার নেয়, তখন ভারত সরকারও কিন্তু এইখানে নিজেদের কিছু কমিট করে। তারা বলে এই মায়ানমার কিংবা আরাকানরা যত রকমের সমস্যার সম্মুখীন হবে, ভারতবর্ষ আগামী 3 মাস তাদেরকে মেডিসিন, ফুড এবং একাধিক নেসেসিটি ইকুইপমেন্ট কিন্তু প্রোভাইড করবে। অর্থাৎ সব মিলিয়ে অত্যন্ত স্মুথ একটা ট্রানজিশন ভারতের এই অভয় ঠাকুর অর্থাৎ অ্যাম্বাসেডর এবং আরাকান এবং মায়ানমার সরকারের মধ্যে কিন্তু হয়। আর তারপরেই আরাকানরা কার্যত বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের যুদ্ধ ঘোষণা করে 3টে জাহাজকে অপহরণ করলো। এবার দেখুন এই পুরো বিষয়টা বাংলাদেশ সরকারের ক্ষেত্রে কতটা ঠিক ভয়ঙ্কর হতে পারে। প্রথম কথা, আরাকানরা যখন এই মংডুকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং সীমান্তবর্তী এলাকাকে কার্যত নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, ঠিক তখনই কিন্তু বাংলাদেশ সরকার বিপাকে পড়েছে। বিপাকের জায়গাটা কি ছিল? কারণ আরাকানরা রোহিঙ্গাদের সহ্য করতে পারে না। প্রায় 9 থেকে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে গিয়ে ওঠে। এই রোহিঙ্গা সমস্যা মেটাতে মোহাম্মদ ইউনূস বুদ্ধি করে পাকিস্তান থেকে অস্ত্র ঢাকাতে এনে সেই অস্ত্র রোহিঙ্গাদের হাতে তুলে দিয়েছিলেন, যেন এই রোহিঙ্গারা আরাকানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। রোহিঙ্গার একটি অফিসার রোহিঙ্গার একজন নেতা এটি সর্বসম্মুখে বলেও ফেলেন। ফলে আরাকানরা আরো বেশি মোহাম্মদ ইউনূসের স্ট্র্যাটেজির উপরে কিন্তু ক্ষুব্ধ হয়ে যান। ফলে তারা ঘোষণা করেন তারা সেন্ট মার্টিনসের দিকে অগ্রসর হবেন এবং সেই মতো তারা কক্সবাজারের দিকেও কিন্তু এগোতে শুরু করেন। ফলে রোহিঙ্গা 9 থেকে 10 লক্ষ রোহিঙ্গা সমস্যা এখন বাংলাদেশের সবার আগে সব থেকে বড় একটা সমস্যা। আর 2 নম্বর সমস্যাটা কি? সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীকে এঙ্গেজ করতে হয়েছে সেনাপ্রধানকে। অর্থাৎ অন্যদিকে যখন বিএসএফ এর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী কার্যত লড়াইয়ের জায়গা তৈরি করছে, ঠিক তখনই বিপুল পরিমাণে সেনাবাহিনীর সদস্যকে মায়ানমার বর্ডারে কিন্তু প্লেসড করতে হয়েছে। 3 নম্বর হলো আরাকানদের সঙ্গে এখনো অবধি বাংলাদেশের এই সরকার যোগাযোগটাই করে উঠতে পারেনি। অর্থাৎ বাংলাদেশের এই পররাষ্ট্র সচিব, যিনি অত্যন্ত বড় বড় ভাষণ দেন, যিনি পররাষ্ট্র নীতি সম্পর্কে বিভিন্ন কথা বলেন, তথ্য সাংবাদিকদের খাওয়ানোর চেষ্টা করেন, তিনি আলটিমেটলি এশিয়ার কোনো দেশের সঙ্গে সম্পর্ক বিল্ড আপই করতে পারেননি শেষ 100 দিনে। মায়ানমার সরকার কিংবা আরাকানদের সঙ্গে আজ অবধি সেনাপ্রধান, মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র সচিব কেউ একটি মিটিং অবধি করতে পারেননি। যার ফলে এই বাংলাদেশের এই 3টে জাহাজ, কার্গো জাহাজকে আরাকানরা নিজেদের দখলে নিয়ে নিল। এটা সম্পূর্ণভাবে একটি পররাষ্ট্র নীতির ফেইলিয়ার এবং আরো একবার বাংলাদেশে মোহাম্মদ ইউনূস যে কতটা ব্যর্থ এবং আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূসের আসল জায়গাটা ঠিক কোথায় তা কিন্তু সকলে আমরা বুঝতে পারলাম। ফলে সব মিলিয়ে শুধুমাত্র ভারতের সঙ্গে বাংলাদেশে লড়াই করছে তা নয়, বাংলাদেশের 3 সীমান্তে ভারত থাকলেও একটি গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু মায়ানমার আছে। আর এই মায়ানমার বর্ডারে আরাকানরা যেভাবে প্রভাব দেখাতে শুরু করেছেন, অন্তত জাহাজ যখন নিজেদের দখলে নিয়ে নিচ্ছেন, তখন মায়ানমার কার্যত বাংলাদেশের বিরুদ্ধে জেহাদ বা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, তা কিন্তু অনেকে বুঝতেই পারছেন। মোহাম্মদ ইউনূস এবার কি স্টেপ নেয় তার জানার জন্য অধীর আগ্রহে গোটা বিশ্ব কিন্তু অপেক্ষা করবে। কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে যখন ভারতবর্ষ তালিবানের সঙ্গে মিটিং করলো, ঠিক তখনই তালিবান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আর এই অভয় ঠাকুর যখন মায়ানমারে গিয়ে মিটিং করলেন, ঠিক তখনই আরাকানরা বাংলাদেশে 3টে জাহাজকে অপহরণ করে নিলেন। এর পিছনে কেউ ভারতের ষড়যন্ত্র খুঁজবেন না, কারণ ভারতবর্ষ অফিসিয়ালি হয়তো কিছুই করেনি, কিন্তু আমরা ছবি ভিডিওতে বুঝিয়ে দিয়েছি এই মিটিং এর নেপথ্যে ভারতবর্ষ ছিল। কিন্তু আরাকানরা যে ভারতের পরামর্শে এসব করছে তা কিন্তু কোনোভাবেই প্রকাশিত হয় না। যদি বুদ্ধিমান হন আপনারাই হয়তো অনেক কিছু বুঝতে পারবেন। কমেন্টে জানাবেন মোহাম্মদ ইউনূসের এবার কি করা উচিত এবং ভারত সরকারের এই পুরো বিষয়টা কি ঢোকা উচিত, এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। ধন্যবাদ।